সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এমন একটি অর্থনীতি গড়তে হবে যেখানে কেউ পিছিয়ে থাকবে না, প্রতিটি মানুষ সম্মান, সমান সুযোগ ও নিরাপত্তা পাবে। দারিদ্র্য, বৈষম্য ও আর্থিক অস্থিরতা দূর করতে 5টি অগ্রাধিকার গুরুত্বপূর্ণ। এগুলো হলো ন্যায্য কর ব্যবস্থা, সামাজিক ব্যবসা, ঋণ শাসন ও আর্থিক কাঠামো সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং দুর্বল জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ। দারিদ্র্য কারো স্বপ্নের পথে বাধা হতে পারে না। একজন নারী যখন নিজের পায়ে দাঁড়ায়, যুব সমাজ প্রযুক্তি ও সৌরশক্তির ব্যবহার করে, আর বঞ্চিত শিশুরা শিক্ষা ও স্বাস্থ্য সেবা পায়, তখন সত্যিকারের পরিবর্তন ঘটে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা বিশ্বাস করি দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না। চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। আমরা আমাদের ওপর নির্ভরশীল মানুষের কণ্ঠস্বর শোনার দায়িত্ব নিচ্ছি। দেশীয় সম্পদ উত্তোলন, অবৈধ অর্থপ্রবাহ প্রতিরোধ, উন্নয়ন ব্যাংকগুলোর ক্ষমতায়ন এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর এই নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারোয়ার। জনাব মোস্তফা সারোয়ার, আপনাকে স্বাগত। আমি প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি যে গাজা ইস্যুতে যুদ্ধবিরতির দাবি কতটা জোরালো ভাবে তোলা হয়েছে? জোরালো আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা যেটা হয়েছে, মুসলিম দেশগুলোর সঙ্গে 8টা দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে এবং এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই যুদ্ধ বন্ধ করতেই হবে বা আমাদের বন্ধ করতে হবে, এ ধরনের কথা উনি বলেছেন। আমি প্যারাফ্রেজ করলাম। আর এই মিটিংটা হওয়ার পরে কোনো কিন্তু যৌথ ইশতেহার বের হয়নি, কাজে আমরা পুরো জানতে পারবো না যে ওখানে কি কি আলোচনা হয়েছে। তবে এই মিটিং থেকে বের হয়ে এসে তাইয়েব এরদোয়ান, যেটা মানে তুরস্কের প্রেসিডেন্ট, উনি এসে বলেছেন যে উনি মানে মানে যে বৈঠকটা সার্থক হয়েছে, এটা উনি বলেন সাফল্য হয়েছে বৈঠকের। আমি প্যারাফ্রেজ করলাম। তার অর্থ যে মনে হচ্ছে যে একটা আশার আলো রয়েছে। এখন আমরা যদি দেখি এখানে কারা কারা ছিল, আমরা দেখলাম যে এখানে আমাদের অঞ্চল থেকে মানে সাউথ ইস্ট এশিয়া থেকে ইন্দোনেশিয়া, পাকিস্তান সাউথ এশিয়া থেকে, আর ওদিকে ইউনাইটেড আরব আমিরাত, কাতার, তারপরে আপনার সৌদি আরবিয়া, তুরস্ক, ইজিপ্ট, জর্দান, এরা ছিলেন। কিন্তু লক্ষ্য করে দেখুন যে এই বৈঠকে কিন্তু বাংলাদেশকে ইনক্লুড করা হয়নি। এটা আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ রইল যে কেন আমরা ইনক্লুডেড হলাম না। কারণ জনসংখ্যার দিক থেকে কিন্তু বিশাল মুসলিম জনসাধারণ মানে জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক, কাজে কেন আমরা এই মুসলিম মিটিং এর মধ্যে আমরা ইনক্লুডেড হলাম না? জর্দানের পপুলেশন আমাদের চেয়ে অনেক কম, এভাবে দেখতে হবে। আবার ইন্দোনেশিয়া অনেক দূরে গাজা থেকে, আমরা তার কাছে। তো এখানে আমার মনে হচ্ছে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক কোর হয়তো চেষ্টা করেছে, কিন্তু কি কারণে এটা যে সার্থক হয়নি তা আমি বলতে পারবো না। তবে এই আলোচনাতে যেটা দেখা গেল যে মনে হচ্ছে একটা যুদ্ধবিরতির আশা সঞ্চার হয়েছে। তবে অন্য আরো একটা জিনিস আমাদের ভাবতে হবে যে যুক্তরাষ্ট্রের কিন্তু ইসরায়েলের প্রতি তার বায়াস রয়েছে, কাজেই সে একজন নিরপেক্ষ মিডিয়েটর হিসেবে কতটা মানে মানে তাকে বিশ্বাস করা যায় সেখানে একটা প্রশ্ন থাকবেই। আমরা দেখব যে রেজাল্ট। কিন্তু একটা জিনিস এখানে হয়েছে যে ম্যাক্রো, যে আপনার ফ্রান্সের যে প্রেসিডেন্ট, তার একটা বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে গাজায় যদি যুদ্ধবিরতি করতে না পারেন, ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, তাহলে আপনার কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে নোবেল প্রাইজ পেতে হলে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ এখানেই সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ হচ্ছে। এখানেই আপনার 65,000-এর বেশি লোক মারা গেছে, 1,67,000 লোক আহত হয়েছে এবং তার মধ্যে নারী এবং পুরুষের সংখ্যা, নারী এবং শিশুর সংখ্যা সবচেয়ে বেশি।
কাজেই এই গাজার যে একটা ব্যাপার, এটা অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি এই প্রথমবার দেখলাম যে কাতার, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত এরা মনে হচ্ছে অনেকটা আগের চেয়ে সিরিয়াস হচ্ছে। আমার যা মনে হচ্ছে যে টু স্টেট সলিউশনের আশা করা যেতে পারে, কারণ এটা কিন্তু যুক্তরাষ্ট্রেরও কিন্তু পলিসি। এখন পর্যন্ত কিন্তু এ থেকে যুক্তরাষ্ট্র অফিসিয়ালি সরে আসেনি। কাজে দুটো রাষ্ট্র যদি হয়, প্যালেস্টাইন রাষ্ট্র, আপনি লক্ষ্য করে দেখুন 193টা দেশের মধ্যে জাতিসংঘের 157টা দেশ কিন্তু একে দিয়েছে, রেকগনিশন দিয়েছে প্যালেস্টাইনকে। আবার যারা দেয়নি, আপনি লক্ষ্য করেন যেমন জাপানের প্রধানমন্ত্রী, উনি কিন্তু খুব জোর গলায় প্যালেস্টাইন ইস্যুকে সমর্থন করেছেন, কিন্তু উনি রেকগনিশন দিতে হয়তো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপে জাপান হয়তো দিতে পারেনি। তারা হয়তো সব একত্রে দেবে। কাজে আমি অনেকটা আশাবাদী, আই এম হোপফুল। আর এই হত্যাকাণ্ড, এই যে জঘন্য ব্যাপার ঘটছে, এটা তো কন্টিনিউ যদি করতে থাকে, তাহলে তো পৃথিবীর কাছে আমাদের ন্যায় নীতি এগুলো কোথায় গেল? আর এই জন্য আমি আশাবাদী একটা কিছু হবে। আচ্ছা, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘের ভূমিকা কতটা সফল মনে হচ্ছে আপনার কাছে? না, জাতিসংঘ এখানে তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে গাজাকে হেল্প করার জন্য, এবং অন্যান্য অনেক। আপনি লক্ষ্য করে দেখবেন যে আয়ারল্যান্ড থেকে যে দস্তুর মতো জাহাজের কারাভা নিয়ে আয়ারল্যান্ডের লোকরা যাচ্ছে ওখানে, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছে। ইউনাইটেড নেশন চেষ্টা করছে। আমার মনে হয় যে মানবিক সাহায্যের ব্যাপারটা, এটা ইউনাইটেড নেশন করতে পারে, কিন্তু ব্যাপারটা কি, অর্থ আপনি কোথায় পাবেন? এই অর্থ যোগান দিতে হলে তো আবার যুক্তরাষ্ট্র এবং তার যারা বন্ধু বান্ধব আছে যাদের কাছে। আমি এখানে একটা উল্লেখ করব যে গাজাতে সাহায্য, অর্থ সাহায্য এবং অন্যান্য সাহায্য, ইউরোপিয়ান ইউনিয়ন এখন সবচেয়ে বেশি, সেকেন্ড যুক্তরাষ্ট্র। আগে যুক্তরাষ্ট্র এক ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন সেকেন্ড ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যে আরব দেশগুলো এত ধনী, তাদের হাতে এত টাকা। যেমন ধরেন কাতার, সে $500 বিলিয়ন কাছাকাছি দিয়ে একটা প্লেন উপহার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু গাজার মানবিক সাহায্য এবং রিকনস্ট্রাকশনে এ পর্যন্ত আমি তাদের অবদানটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের তুলনায় তুচ্ছ। এটা খুব দুঃখজনক। আমি সর্বশেষ যে প্রশ্নটি করতে চাচ্ছি যে জাতিসংঘ কি বাস্তবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারছে কিনা? এটা আপনার খুব ভালো একটা প্রশ্ন হয়েছে। কেন আমি বলবো যে যুক্তরাষ্ট্রের যে মেইন কারণে যে যুক্তরাষ্ট্র গঠন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সেটা কিন্তু মেইন উদ্দেশ্য ছিল শান্তি। কিন্তু এই শান্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড নেশনসের কোনো নেই, ততটা তার আর কি ভূমিকা আমরা দেখছি না। তার কারণ যুক্তরাষ্ট্রে ইউনাইটেড শান্তি হবে কি হবে না, এ নির্ভর করে ওই যে 5 জন ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট মেম্বার্স অফ দ্য সিকিউরিটি কাউন্সিল, তাদের উপরে নির্ভর করে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপরে এই বিভিন্ন যুদ্ধগুলোর। কাজে এখানে একে মনে হয় অসহায়, ইউনাইটেড নেশনস অনেকটা অসহায়। তাদের নাকের ডগা দিয়ে কিন্তু একজন আরেকজনকে আক্রমণ করছে, তারা কিছু করতে পারছে না। হ্যাঁ, আসল যে উদ্দেশ্য ছিল ইউনাইটেড নেশনসের, সেটা যেন আমার মনে হয় লঙ্ঘিত হচ্ছে। ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন অধ্যাপক ডক্টর মোস্তফা সরোয়ার। চলে যাচ্ছি পরবর্তী আয়োজনে। এ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে কি ধরনের নীতি দরকার? প্রধান উপদেষ্টা আজ বুধবার আসলে অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন। জাতিসংঘের 80তম অধিবেশনে তিনি অনেকগুলো সাইডলাইন মিটিং এ অংশ নিয়েছেন, তিনি বৈঠক করেছেন। যে যেমনটা বলছেন যে সাস্টেইনেবল যে মিটিং SDG সম্মেলনে তিনি মূল স্পিকার হিসেবে বক্তব্য দিয়েছেন, এবং তিনি বলছেন যে যুবকদের মধ্যে যে সামাজিক ব্যবসা এবং সামাজিক ব্যবসা যদি সবার মধ্যে দেয়া যায়, তাহলে বিশ্বব্যাপী যে যুবকদের ডেভেলপ হলে আসলে বিশ্ব ডেভেলপ হয়, দেশ ডেভেলপ হয়, জাতি ডেভেলপ হয়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে যে আজকে প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ইতালির প্রধানমন্ত্রী সহ, কসোভোর রাষ্ট্রপ্রধান সহ
বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে ওনার কথা হয়েছে এবং শাহবাজ শরীফ ওনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা পাকিস্তানের সম্প্রতি যে ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য তিনি সমবেদনা জানিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে মার্কিন প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে তিনি অংশ নিয়েছেন এবং সেখানে মার্কিন প্রেসিডেন্টের সাথে তিনি বাংলাদেশে ওনার সুবিধাজনক সময়ে সফর করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং দক্ষিণ এশিয়া বিষয়ক যে বিশেষ দূত তার সাথে সাক্ষাৎ হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্টকে তিনি আগামী নির্বাচন সুষ্ঠু এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের যে গত 14 মাসে ওনার সরকারের নেওয়া যে সংস্কার বিষয়ে তিনি অবহিত করেছেন এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা আজকে কিন্তু ইউএস বাংলাদেশের যে বিজনেস কাউন্সিল অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত যে ব্যবসায়ীরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের সাথে তাদের যে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে তিনি আজকে মধ্যাহ্নভোজ করেছেন এবং সেই সময় তিনি প্রধান উপদেষ্টার সাথে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ এসেছেন তারা যোগ দিয়েছেন, বিএনপি, জামাত, এনসিপির যে নেতৃবৃন্দ এসেছেন তারা যোগ দিয়েছেন এবং ওনার সাথে ওনার রাষ্ট্রীয় অতিথি যারা রয়েছেন তারা যোগ দিয়েছেন এবং বাংলাদেশে তিনি এই যে বাংলাদেশের যে বিজনেস কাউন্সিলের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে বাংলাদেশের এখন উর্বর সময় রয়েছে এবং বাংলাদেশে এখন যে বিনিয়োগের যে মুখ্যম সময় সে বিষয়টি তুলে ধরেছেন এবং বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেছেন এবং এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। সমৃদ্ধ স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেই বিষয়ে আলোচনা করছিলেন সহকর্মী এস.এম. সোলাইমান। শাপলা ছাড়াই 115 প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে। বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয় প্রতীকের তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা ফিরিয়ে আনা হয়েছে, তবে প্রকাশিত তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি। নতুন যুক্ত হওয়া 46টি ইসির প্রতীকের সংখ্যা দাঁড়ালো 115টিতে। বর্তমানে নির্বাচন কমিশনে 50টি দল নিবন্ধিত হয়েছে। এছাড়া নিবন্ধিত বাতিল ও স্থগিত রয়েছে 5টির। এসব দলের বিপরীতে প্রতীকও সংরক্ষিত আছে। এবার নতুন কয়েকটি দল নিবন্ধিত হতে যাচ্ছে। দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক সংরক্ষণে রেখেছে ইসি। রাজধানীতে চলতি মাসে অন্তত 40টি ঝটিকা মিছিলে গ্রেপ্তার হয়েছে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 5 শতাধিক কর্মী। এসব কর্মীর অধিকাংশই ঢাকার বাইরের। তথ্য বলছে এদের 40% এরই মধ্যে জামিনে পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এবং এসব মামলার অভিযোগপত্র যথাসময়ে দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সদর দপ্তর। ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনার সহ 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে। ক্ষেত্রে আমরা কোনো রকম ছাড় দিব না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, অর্থ সহায়তাকারী এবং ঝটিকা মিছিলে লোক সহায়তাকারী অনেকেই আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি। মিছিলের অভিযোগে গ্রেপ্তার অনেকে 7 থেকে 15 দিনের মধ্যে জামিনে মুক্তি পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে। আর গ্রেপ্তারকৃতরা বেশিরভাগই ঢাকার বাইরের। যারা গ্রেফতার হয়েছে এর ভিতরে আমরা লক্ষ্য করেছি অনেকেই ঢাকায় থাকেন, অনেকেই ঢাকার বাইরে থেকে এসে এসব মিছিলে অংশগ্রহণ করেছেন, আবার মিছিল শেষ করে চলে গেছেন বা অর্থের বিনিময়ে ঢাকার বাইরে থেকে এসে এইসব মিছিলগুলোতে অংশগ্রহণ করছেন। রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার সুযোগ নিয়েই মাঠে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মীরা মাঠে নামছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ফেসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্যটা যেহেতু নাই তাদের মধ্যে, বাট এটার বিরুদ্ধেও না তারা, কিন্তু ঐক্যটা নাই, তো এটা তো অবশ্যই একটা দুর্বলতা। একটা ঐক্যবদ্ধ অবস্থান থেকে যখন সবাই আলাদা আলাদা হয়ে যায়, তখন যে যার মতো তার স্বার্থের জন্য কাজ করবে।
গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এবছরের 10 মে রাজনৈতিক দলটির সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের নির্দেশে শেখ হাসিনা পরিবার সহ দেশের 11টি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর 57,256 কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এরই মধ্যে জব্দ করেছে 1,679 কোটি টাকা, 3 মিলিয়ন মার্কিন ডলার এবং আরও প্রায় 15,500 কোটি টাকার শেয়ার। এসব পদক্ষেপের অংশ হিসেবে বেশ কিছু শিল্পগোষ্ঠী ও ব্যক্তির ব্যাংক হিসাব এবং সম্পদ অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। শিল্প গ্রুপগুলোর মধ্যে বেক্সিমকো, আরিয়ান নাসা ও সিকদার গ্রুপের নাম এরই মধ্যে সামনে এসেছে। অর্থ পাচার ও অবৈধ সম্পদ উদ্ধারে বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে। বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আদালত ও দ্বিপাক্ষিক আইনি সহযোগিতার প্রক্রিয়াও শুরু হয়েছে। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশের অডিও এবার আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হলো। সেখানে উঠে আসে আন্দোলনকারীদের মারণাস্ত্র দিয়ে গুলি করা, হেলিকপ্টার থেকে বোমা ফেলা, রাজাকার হিসেবে চিহ্নিত করার নির্দেশনা। ট্রাইব্যুনাল 1-এ বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্য আর ফরেনসিক রিপোর্ট নিশ্চিত করে ওই অডিওগুলোর কণ্ঠ শেখ হাসিনার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার ট্রাইব্যুনালে 53তম সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও ফরেনসিক এক্সপার্ট তানভীর হাসান জোহার। তিনি জানান, NTMC, BTRC, DMP সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তর থেকে বিভিন্ন জনের 69টি কল রেকর্ড জব্দ করা হয়। এসব পর্যালোচনা ও CID-তে ফরেনসিক পরীক্ষা করে 4টি রেকর্ডে আন্দোলনকারীদের দমনের নির্দেশনায় শেখ হাসিনার কণ্ঠ পাওয়া যায়। এর মধ্যে প্রথমে ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের ফোন আলাপ। নির্দেশনা লাগবে, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। মানে গ্যাদারিং দেখবে, সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়, সরে গেছে। এরপর ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনাকে করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের ফোন কলের রেকর্ডটি। রাজাকারদের কি অবস্থা দেখিস, সব ফাঁসি দিচ্ছে, এবার তো চলবে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। সবশেষ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন সরাসরি সম্প্রচার করা হয়। আমি বলছি ক্যাজুয়ালের দরকার নাই, ওরা ব্যারিকেড নিয়ে আসে, তো আকাশ থেকে নামবে, ছত্রিশটা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হিসেবে এসব রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ। জনগণের বিরুদ্ধে 36 সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আর একটি কাজ করেছেন কি, উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা যা পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন। তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন। আর একজনের সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে শেষ হবে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সাক্ষ্য। এরপর যুক্তিতর্ক উপস্থাপন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাইরে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে হেনস্থার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিজভী বলেন, নিউ ইয়র্কে বিএনপির মহাসচিব কোনো হেনস্থার শিকার হননি। এ নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে কেউ কেউ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা, তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন। এইগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা করছে, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা, অবৈধ
ভিত্তিহীন মন গড়া। এদিকে দুপুরে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যিনি আমাদের এই মেডিকেল কলেজ করার বলেন, দেশের বাইরে পলাতক আওয়ামী লীগের অপকর্ম দলটিকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষা সমাপনী সনদ বিতরণ করেন আমির খসরু। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেড়েই চলেছে ব্যাটারি অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যুহার। রাজধানীতে মোট সড়ক দুর্ঘটনার 13% ঘটে অটোরিকশার কারণে। 5 বছরে সারা দেশে নিহত হয়েছেন 5,500-এর বেশি। চলতি বছরেই যে সংখ্যা 847। বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশা সবসময় ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ। অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। প্রায় সব সড়কই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। দিনকে দিন বেড়েই চলেছে বেপরোয়া এই যানবাহনটির সংখ্যা। এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র বিশৃঙ্খলা, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও, এমনকি প্রাণহানিও। তারপরেও নীরব উদাসীন কর্তৃপক্ষ, অভিযোগ নগরবাসীর। যাত্রী কল্যাণ সমিতির সমীক্ষা বলছে, ঢাকা মহানগরীর 12% যাত্রী বহন করে ব্যাটারি অটোরিকশা, আর দুর্ঘটনার হার 13%। রোড সেফটি ফাউন্ডেশনের আরেক সমীক্ষা বলছে, সারা দেশে অটোরিকশা দুর্ঘটনায় 5 বছরে মারা গেছে 5,657 জন। বিপজ্জনক এই বাহনটি পর্যায়ক্রমে বন্ধের পরামর্শ দিয়ে ট্রাফিক বিভাগের গাফিলতিকেও দুষছে সংস্থা দুটি। ট্রাফিক বিভাগও তাদের বিরুদ্ধে আসলে তেমন কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন। ট্রাফিক বিভাগকে এই অটো যাতে প্রধান সড়কে চলতে না পারে তার জন্য একটা দৃঢ় শপথ নেওয়া দরকার এবং দৃঢ় ব্যবস্থা নেওয়া দরকার। অটোরিকশা চালকরাও মারা যাচ্ছে, যাত্রী মারা যাচ্ছে। এখন এইটা রোধ করতে হলে সরকারকে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং জনসচেতনমূলক কিছু উদ্যোগও গ্রহণ করতে হবে। বিএনপির ট্রাফিক বিভাগের দাবি, জনবল সংকট সহ নানা বাধায় অটোরিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে নতুন নীতিমালা হলে কোন অটোরিকশা সড়ক মহাসড়কে উঠতে পারবে না। ডাম্পিং গ্রাউন্ড লিমিটেড একটা বিগ ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আসলে আমি পর্যাপ্ত পুলিশ নাই। 2 সিটি কর্পোরেশনের মাধ্যমে লিমিটেড কিছু রিক্সা পারমিট থাকবে এবং তারা লিমিটেড এরিয়ার ভিতরে থাকবে, মানে এক এলাকার রিক্সা আরেক এলাকা যেতে পারবে না। দ্রুতগতির 3 চাকার যানটি কাঠামোর দিক থেকেই ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনা প্রবণ বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। কাঠামোটা হচ্ছে দুর্বল, বা গতিটা হচ্ছে বেশি। সো এই দুর্বল কাঠামো, দুর্বল ব্রেক, 30 টাকার ব্রেকে আমি স্পিড দিয়ে দিচ্ছি বা মোটরসাইকেলের সমপরিমাণ, ফলে দেখা যাচ্ছে আমার এই ব্রেকিং সিস্টেম কাজ করছে না, ইন্ডিকেটর নাই। সো এই কাজ আমি যদি নিয়ন্ত্রণ করতে চাই, যদি আমি দুর্ঘটনা কমাতে চাই, আমাদেরকে গতিটা যেমন কমাতে হবে, লিমিটের ভিতরে আনতে হবে, এর ফিচারগুলো উন্নত করতে হবে। বিকল্প ব্যবস্থা না করলে রাজধানীর সড়ক একসময় পুরোপুরি অটোরিকশার দখলে চলে যাওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীহাট বেরখালী আঞ্চলিক সড়ক 14 কিলোমিটার এই রাস্তায় গত 13 মাসে ডাকাতি হয়েছে 100-র বেশি। এই পথে প্রায় ডাকাতের ঘটনা পথচারীদের উদ্বেগ বাড়ালেও প্রশ্ন উঠেছে পুলিশের নীরব ভূমিকা নিয়ে। রানীরহাট বেরখালী আঞ্চলিক সড়ক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সঙ্গে বগুড়ার শেরপুর ও নাটোরের সিংড়ার যোগাযোগের একমাত্র রাস্তা এটি। রাত হলেই এই পথ হয়ে ওঠে পথচারীদের আতঙ্কের কারণ। 14 কিলোমিটার এই সড়কে 1 বছর ধরে বেড়েছে ডাকাতের উৎপাত। 13 মাসে 100-টিরও বেশি ডাকাতির ঘটনা হয়েছে এই সড়কে। হঠাৎই ডাকাতির ঘটনা বেড়ে যাওয়াকে পুলিশের নীরবতাকে দুষছেন পথচারীরা। সন্ধ্যার পরে এই রাস্তা তার যাওয়া যায় না, ধরে আপনার গাড়ির টাকা পয়সা মানে মোবাইল টোবাইল গাড়ি টাড়ি সব কেড়ে নেওয়া যায়। এই রাস্তাতে যাতে পুলিশ প্রশাসনের জোরদার একটু বাড়ায় দেয়, আলো টালো দিলে পরে যাতে ওইরকম কোনো সিচুয়েশনে না পড়তে হয়, এটাই আমরা চাই। এই রাস্তার এই সামনে বা এই সাইডে কোনো জায়গায় বাস বা কোনো গাছ কাটে দুর্বৃত্তরা দুর্ঘটনা ঘটায়। পুলিশ বলছে রাস্তার পাশে ঝোপঝাড় থাকায় খুব সহজেই পালিয়ে যায় ডাকাতরা। তবে ডাকাতি বন্ধে টহল অব্যাহত আছে। বেরখালী থেকে হাসান ব্রিজ নামক জায়গা যেটা রয়েছে, মূলত ডাকাতির চেষ্টাটা এখানেই হয়। পুলিশ প্রশাসন থেকে আমরা এখানে টহল জোরদার করেছি। এর পাশাপাশি যেসব জঙ্গল রয়েছে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করেছি
এবং এলাকাবাসীকে সচেতন করেছি। ইউনো বলছে দ্রুত সড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। আলোর স্বল্পতা থাকার কারণে আরেকটা অসুবিধা সৃষ্টি হয়েছে, এজন্য আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যে ওখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা যদি করা যায় এবং হচ্ছে যে পুলিশি টহল যদি বৃদ্ধি করা যায়, আশা করি ডাকাতির যে এই একটা ভীতি সৃষ্টি হয়েছে এটা কমে আসবে। গত 13 মাসে এতগুলো ঘটনা হলেও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ, আর হয়রানির ভয়ে হয়নি কোনো মামলাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার গৌড়, কেন দিন দিন বাড়ছে ডাকাতির ঘটনা? পুলিশ প্রশাসন এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছে? আপনারা জানেন যে সিরাজগঞ্জের তারাস হচ্ছে চলনবিল একটি অধ্যুষিত এলাকা এবং একসময় এই অঞ্চলটি ছিল সর্বহারাদের অভয়ারণ্য। আমরা দেখেছি যে গত 5 আগস্টের পর থেকে যখন পুলিশ আসলে কিছুদিন তারা দায়িত্ব থেকে সরেছিল, তখন থেকে কিন্তু আসলে এই যে তারাসের যে রানীরহাটের আঞ্চলিক সড়ক, সেই সড়কে ডাকাতির যে সংখ্যা সেটি বেড়েছে এবং সন্ধ্যা হলেই কিন্তু আসলে এই সড়কটি হয়ে ওঠে জনগণের জন্য অনিরাপদ। এবং এখান থেকে যখন রাত্রিতে জনগণ আসে, পরিবহন থামে, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে। এখানে স্থানীয় যারা বলছে যে আসলে পুলিশের যে নজরদারি বা টহল সেটির সংখ্যা অনেক কম এবং এখানে কোনো ডাকাতি যে ধরার যে প্রবণতা, সেই প্রবণতা পুলিশের মধ্যে নেই। তবে আমরা পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে ওই অঞ্চলটি একদম জনমানব শূন্য, নিরাপত্তা এবং সেখানে আসলে আলোর ব্যবস্থা নেই এবং গভীর জঙ্গল রয়েছে। পাশাপাশি এখানকার কিছু আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা আসলে এই চক্রের সাথে জড়িত হয়ে পড়েছে এবং এখানে রাজনৈতিক মদত আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কারণে আসলে কিন্তু এই সড়কে 100-র বেশি এই ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখানে কিন্তু কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি। তারপরেও পুলিশ বলছে যে তারা কিছু সংগঠনকে তারা চিহ্নিত করেছে এবং অচিরেই তারা আসলে ডাকাতদের যে আইনের আওতায় আনা, সেই আইনের আওতায় আনবে। তবে বর্তমানে কিন্তু আমরা ওই এলাকা যারা আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে রাত হলে যে ডাকাতি এবং ছিনতাই ঘটনা ঘটে, যে কারণে রাত হলে এই সড়কে যাতায়াতকারীরা অন্য সড়ক ব্যবহার করে এবং মহাসড়ক হয়ে তারা আসলে তারাসে আসে। তো এই এলাকাবাসীর দাবি যে যদি এখানে একটি পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্ধারণ করা হয় তাহলে হয়তো এই ডাকাতির সংখ্যাটা কমে আসবে। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় 214 কোটি ঘুষের টাকা বিদেশে পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এছাড়াও এই প্রতিষ্ঠানের মাধ্যমে 600 কোটি টাকা লেনদেন হয়েছে বিদেশে। আরামিড গ্রুপে অভিযান চালিয়ে 83 লাখ নগদ টাকা উদ্ধার করে দুদক। কর্মকর্তারা জানান কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে পাচারের আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা আছে। বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্ত্রীর গাড়ি চালকের বাসা থেকে শনিবার বিপুল পরিমাণ নথি উদ্ধার করে দুদক। এসব নথি পর্যালোচনা করে জানা যায় নানা কোম্পানি থেকে 213 কোটি 75 লাখ টাকা ঘুষ আদায় করেন সাবেক এই মন্ত্রী। ঘুষ আদায়ের অপরাধে এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী রুকমিলা জামানকে আসামি করে 2টি মামলাও করেছে দুদক। বুধবার জাবেদের ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এজিএম জাহাঙ্গীর আলমকে। এ সময় 83,76,000 টাকা নগদ উদ্ধার করা হয়। এসব টাকা পাচারের জন্য রাখা হয়েছে বলে দাবি দুদকের। 17 সাল থেকে শুরু করে 20-22 সাল পর্যন্ত সময় এই সময়টায় ওনার অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়েছে। আমরা যে গত কয়েকদিনে যে মামলা করেছি বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া লোন নিয়ে যে 125 কোটি টাকা, তারপরে আপনি দেখছেন যে এইচএম স্টিল থেকে 55 কোটি টাকা, থার্মেক্স থেকে 52 কোটি টাকা, ওরিয়ন গ্রুপ থেকে 240 কোটি টাকা ঘুষ নিয়েছেন। এই ঘুষ গ্রহণের যে মামলাগুলো করেছি ওই টাকাগুলা এই অ্যাকাউন্টগুলোর মধ্য দিয়ে ট্রান্সফার করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। আরামিড গ্রুপ থেকে জব্দ করা কাগজপত্র যাচাই করে টাকা পাচারের আরও বিস্তারিত পাওয়া যাবে বলে মনে করছে দুদক। ইতিমধ্যে ওই ডকুমেন্টগুলোতে উনি যে বিভিন্ন দেশে যে সম্পত্তি করেছেন ওই সম্পত্তির মালিকানা, সম্পত্তির যে পেমেন্টগুলো, মানে এখান থেকে বাংলাদেশ থেকে প্রথমে দুবাই টাকা পাঠাতেন, দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্রে টাকা পাঠাতেন, এই পাঠানোর যে স্লিপ, এই স্লিপগুলো ওই ফাইলে আছে। এদিকে আরও 5টি দেশে সাইফুজ্জামান জাবেদের সম্পদের তথ্য পেয়েছে দুদক।
আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই মাসে 10 জনের মৃত্যু হয়েছে। প্রথম 9 মাসেই আক্রান্তের সংখ্যা আগের বছরের 1.5 গুণ। মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলছে ভুক্তভোগীরা। তবে জনগণের মাঝে সচেতনতার বাড়ায় দ্রুত চিকিৎসার কারণে বছর মৃত্যুর হার কম বলছে স্বাস্থ্য বিভাগ। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বছরের শুরু থেকেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি রোগী আসছে বরগুনা ও পটুয়াখালী থেকে। জেলা উপজেলায় মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে অভিযোগ রোগীদের। কোনো ঔষধ ছিটায় না, দেয় না, কোথাও না, পাথরঘাটা না, বরগুনা না, কোথাও না। আর বরগুনায় তো রোগী প্রচুর রোগী। গ্রাম গায়ে আপনার ওই যে আপনার মশার ঔষধ কোনো ছিটায় না। সেপ্টেম্বর থেকে 9 মাসে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 1,500 ডেঙ্গু রোগী, আর মৃত্যু হয়েছে 17 জনের। প্রত্যন্ত অঞ্চলের অনেক রোগী একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আসায় জীবন বাঁচানো সম্ভব হয় না বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেশিরভাগ মৃত্যুগুলো হচ্ছে 24 ঘন্টার ভিতরে। মানে এমন একটা অবস্থা নিয়ে আসতেছে, তাদের লাংসে পানি চলে আসছে, বডিতে পেটে পানি চলে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে। এদিকে আইসিইউ সাপোর্টটা দিয়েও সেভাবে খুব বেশি ইমপ্রুভ করা যায় না। গত বছর বরিশাল বিভাগে 8,773 জনের ডেঙ্গু শনাক্ত হয়, মারা যান 64 জন। তবে এবছর সেপ্টেম্বর পর্যন্ত 12,500-এর বেশি রোগীর চিকিৎসা নিলেও মৃত্যু হয়েছে 29 জনের। এবছর ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও সচেতনতা বাড়ার কারণে প্রাণহানি কম বললেন কর্মকর্তা। মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। যেমন জ্বর হইলেই যদি ডাক্তারদের কাছে চলে আসে, সেক্ষেত্রে ডাক্তাররা যদি যথাসময়ে ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে মৃত্যুর হার কমবে, এটাই স্বাভাবিক। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশা নিধনে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, মশা নিধনে কার্যকর কোনো ভূমিকা নেওয়া হচ্ছে না, একটা অভিযোগ এসেছে, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলেছে? জি, আসলে ডেঙ্গুর যে পরিস্থিতি গত বছরের চেয়ে এবছরে কিন্তু প্রায় 3,000-এর বেশি কিন্তু ডেঙ্গু রোগী বেশি রয়েছে এখন পর্যন্ত 9 মাসে। এর এখনো কিন্তু মাসের কয়েক মাস বাকি রয়েছে, তাতে কিন্তু আসলে ডেঙ্গু প্রায় 15,000 ছাড়িয়ে যাওয়ার একটি সংখ্যা প্রকাশ করা হয়েছে। তবে যে বিষয়টা হচ্ছে যে বরিশাল বিভাগের যে ডেঙ্গুর চিত্রটি, তার মধ্যে শুরু থেকেই কিন্তু বরগুনা জেলা কিন্তু একটি হটস্পট হিসেবে পরিচিত ছিল এবং সেখানে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু সেখানে একেবারেই বেশি বলা যায়। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 11,000-এর উপরে কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু বেশিরভাগই বরগুনা জেলার এবং সেখানে কিন্তু আসলে যারা সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আসছেন তারা দাবি করেছেন যে আসলে গ্রাম অঞ্চলের দিকে কিন্তু মশা নিধনের যে কার্যক্রম সেই কার্যক্রম নেই। তবে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধির কারণে কিন্তু আসলে মৃত্যুর হার কিছুটা কমেছে। গতবার 64 জনের মৃত্যু হয়েছিল, এবছর এখন পর্যন্ত কিন্তু 29 জনের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে সচেতনতা বাড়ার কারণে কিন্তু আসলে এই মৃত্যু হার কমেছে। তবে যারা রোগী আসছেন তারা বলছেন যে উপজেলার বাইরে যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মশা নিধন কার্যক্রম না থাকার কারণে কিন্তু এই মৃত্যুর হার বাড়ছে এবং আক্রান্তের হার বাড়ছে। তবে আমরা কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের কথা যদি বলি, যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আমরা দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা নিধন যে কার্যক্রম সেটি কিন্তু প্রতিনিয়তই চালু রয়েছে এবং এটি কিন্তু শুরু থেকেই বরিশাল সিটি কর্পোরেশনের যারা প্রশাসক রয়েছে তারা কিন্তু আসলে বরিশালের ফগার মেশিন এবং স্প্রে মেশিন দিয়ে কিন্তু আসলে মশা নিধনের কার্যক্রম চালানো হচ্ছে। তবে সেক্ষেত্রে গ্রামের চিত্রটি কিন্তু ভিন্ন রয়েছে এবং সেখানে কিন্তু মশা নিধনের জন্য যে ওষুধ ছেটানো প্রয়োজন সেটি কিন্তু ছেটানো হচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে। এবং আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে আসলে যারা এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই বরিশালের বাইরে রোগী, বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে আসছেন এবং তারা কিন্তু একদম শেষ সময় কিন্তু এখানে আসার কারণে তাদের যে আইসিইউ যে সাপোর্ট সেটি দেওয়ার পরে কিন্তু ইমপ্রুভ করছে না রোগী, যার ফলে কিন্তু আসলে রোগীর মৃত্যুর হার বাড়ছে এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু বেশি হচ্ছে। তো তারা যেটি বলছেন যে আসলে চিকিৎসকদের দাবি তারা যারা আক্রান্ত হচ্ছেন তারা যদি সঠিক সময় চিকিৎসা সেবা নিতে পারে সেক্ষেত্রে মৃত্যুর হার কমবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে এবার অংশ নিচ্ছেন 4 শতাধিক প্রার্থী। তবে নেতৃত্বের প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছেন নারীরা, যেখানে মোট ভোটারের 40% নারী হলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র 11%।
চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রার্থী ৪১৫ জন। ভিপি, জিএস, এজিএস শীর্ষ ৩ পদে ৬৯ জনের মধ্যে নারী প্রার্থী আছেন ৩ জন। সব মিলে চাকসুতে সম্পাদকীয় সহ ২৬ পদে নারী প্রার্থী মাত্র ৪৮ জন। সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা জানান, পারিবারিক অসহযোগিতা ও সাইবার বুলিংয়ের শঙ্কায় প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছেন নারীরা। ফ্যামিলিগত কারণে মেয়েরা নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করে, কারণ ফ্যামিলি সাপোর্ট না থাকলে তো আমি আগাতে পারবো না। ভয় পাচ্ছে তারা এই চাকসু নির্বাচন করতে আসলে তারা বিভিন্ন হয়রানির শিকার হবে, কিংবা স্লাট শেমিং বলেন কিংবা কটূক্তির শিকার হবে। পুরুষ প্রার্থী যেভাবে প্রচারণা চালাতে পারবে, নারীদের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। শহরে গিয়ে প্রচারণা চালাতে হয়, তারপরে মনে করেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। একাডেমিক ফলাফলে নিয়মিত ভালো করলেও চাকসু নির্বাচনে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার জন্য সামাজিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। সবাই কিন্তু নারীদের বিষয়ে তারা এগিয়ে আসুক এটা চাই, কিন্তু আমরা নিজের বোন, মা, মেয়েকে কিন্তু সেভাবে আমরা সামনে ঠেলে দিতে খুব বেশি চাই না। এটা একটা সামাজিক সীমাবদ্ধতাই বলতে পারি। প্রায় ৩.৫ দশক পর আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন, যেখানে মোট ভোটারের ৪০ ভাগই রয়েছেন নারী। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।